আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়ার এই যুগে মানুষের হাতে হাতে এখন স্মার্টফোনের জাদু, যেখানে রঙিন মনিটরে থাকে বিচিত্র সব বিনোদন আর তথ্যের ছড়াছড়ি। তবে তাৎক্ষণিক যাচাইয়ের সুযোগ না থাকায় হাজারো ফাঁদের ডিভাইস এখন স্মার্টফোন। প্রযুক্তি প্রসারের এসব ঝুঁকি থেকে যাতে আপনি আমি বাঁচতে পারি, এমন ভাবনা থেকে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে আছে আমি তানজিম তামান্না। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বেশ কয়েকটি অপতথ্য ও গুজব ছড়ানো হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হয়েছে প্রবলভাবে। আসুন প্রধান উপদেষ্টাকে ঘিরে ছড়িয়ে পড়ার অপতথ্য ও গুজবের দিকে চোখ বুলাই। থেমে নেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নারকীয় হামলা আর গণহত্যা। এর বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিশ্ব মানবতা, প্রতিবাদ বিক্ষোভ হয়েছে বাংলাদেশেও। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সম্প্রতি দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালিত হয়। বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মার্চ ফর গাজা নামের বড় সমাবেশও। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হ্যান্ডশেক করেছেন দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পাশাপাশি তিনি ইসরায়েলকে 100 কোটি টাকা অনুদান দিয়েছেন বলেও অপতথ্য ছড়ানো হয়। ছবিটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে। ছবিটি রিভার্স ইমেজ সার্চ করা হলে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ওয়েবসাইটের প্রতিবেদনে একটি ছবি পাওয়া যায়। প্রতিবেদনটি 2023 সালের 18 মে প্রকাশিত হয়। এই ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ছবিটির প্রায় সব কিছুতেই মিল পাওয়া যায়, তবে এই ছবিতে বেনিয়ামিন নেতানিয়াহু নেই। প্রতিবেদনটিতে জানা যায় 2023 সালের 12 মে পর্তুগালের পোর্তো নগরীতে দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলা ডি সুজার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। তারই ছবি এটি। একই তথ্যে ছবিটি ইউনূস সেন্টারের ওয়েবসাইটে 2023 সালের 18 মে তারিখে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতেও পাওয়া যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুর করমর্দনের দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবির মধ্যে কিছু অসঙ্গতিও লক্ষ্য করা যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিটি দেখলে মনে হয় বেনিয়ামিন নেতানিয়াহু ও ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলার সময় চোখে চোখ রাখছেন না, এমন আলাপচারিতায় যা সাধারণত দেখা যায় না। সামগ্রিক বিবেচনায় বলা যায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিটি মূলত এডিটেড। প্রকৃতপক্ষে পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলা ডি সুজার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক ও করমর্দনের ছবি এডিট করা হয়েছে। পর্তুগালের প্রেসিডেন্টের মাথার স্থলে নেতানিয়াহুর মুখমণ্ডল বসিয়ে দেওয়া হয়েছে। এছাড়া চলমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাত ঘিরে ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে দেশের দুটি সংবাদ মাধ্যমের নাম ও লোগোযুক্ত ফটোকার্ড ছড়িয়েছে। এর মধ্যে যমুনা টিভির নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ডে লেখা ইসরায়েলকে মৌন সমর্থন দেওয়া ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে নেতানিয়াহু। আবার প্রথম আলোর নাম ও লোগোযুক্ত আরেকটি কার্ডে লেখা ফিলিস্তিনি ইস্যুতে প্রধান উপদেষ্টা, এটা ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়, আমরা খামোখা এসব নিয়ে মাথা ঘামাই না। জনপ্রিয় ওয়েবসাইট ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা যায় ইসরায়েল ফিলিস্তিন সংঘাত ঘিরে ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য দাবিতে প্রচারিত এই ফটোকার্ড দুটি বানোয়াট। সংবাদ মাধ্যম দুটি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এছাড়া ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে আরও একটি ভুয়া ফটোকার্ড শনাক্ত হয়েছে। দৈনিক প্রথম আলোর নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ডে বলা হয়েছে গাজার ছোট ছোট শিশুদের উপর হত্যাযজ্ঞ ও নির্মমতা বন্ধ না হলে প্রয়োজনে সৈন্য পাঠাতে বাধ্য হবে বাংলাদেশ। ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা যায় ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য দাবিতে দৈনিক প্রথম আলোর নাম ও লোগোযুক্ত ফটোকার্ডটি ভুয়া। পত্রিকাটির প্রধান উপদেষ্টার এমন কোনো বক্তব্যযুক্ত ফটোকার্ড প্রকাশ করেনি। দুজন মধ্যবয়সী পুরুষ মিলে এক তরুণী ও এক যুবককে মারধর করছে। সম্প্রতি এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়। তবে ভিডিওর দাবি অনুযায়ী এটি বাংলাদেশের নয়, বরং যাচাইয়ে দেখা গেছে এটি মূলত ভারতের একটি ঘটনা। ভিডিও
ঢাকাতে একটি পুরনো ভবনের সামনে দুজন পুরুষ, এক নারী ও এক পুরুষকে ইট ও লাঠি দিয়ে মারধর করতে দেখা যায়। নারীটিও পাল্টা আঘাতের চেষ্টা করে। আওয়ামী লীগ গোপালগঞ্জ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি সবচেয়ে বেশি ছড়ায়। ভিডিওর ক্যাপশনে লেখা, ব্রেকিং নিউজ, দেশের বর্তমান অবস্থা শেষ, ভালো নেই দেশ। পোস্টের বেশিরভাগ কমেন্টই নেতিবাচক, তবে পোস্টে কেউ কেউ এই ভিডিওটি অন্য দেশের উল্লেখ করে কমেন্ট করেছেন। আরও অনেকগুলো অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়ানো হয়। ভিডিওটির কিছু কি ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ভারত সমাচার নামে একটি ভারতীয় অনলাইন সংবাদ মাধ্যমের এক্স অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। এটি গত 1 এপ্রিলে পোস্ট করা হয়। এর সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে মারধর করা 2 ব্যক্তির অবস্থান, মারধরের ভঙ্গি, পোশাক, মারধরের শিকার তরুণী ও যুবকের অবস্থানের সাদৃশ্য রয়েছে। এসব তথ্যসূত্র গুগলে সার্চ করে ভারতীয় একটি অনলাইন সংবাদ মাধ্যমের ওয়েবসাইটে গত 31 মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। হিন্দি ভাষায় লেখা প্রতিবেদনটির ক্যাপশনটি স্বয়ংক্রিয়ভাবে ইংরেজিতে ভাষান্তর করে জানা যায়, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মহারাজগঞ্জ জেলার পানিয়ারা থানা এলাকায় জমি সংক্রান্ত বিরোধে একটি পক্ষ অপর পক্ষকে ইট ও লাঠি সোঁটা দিয়ে মারধর করে। অতএব এটা বলা যায়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশের ঘটনা নয়। প্রকৃতপক্ষে এটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মহারাজগঞ্জ জেলায় জমি সংক্রান্ত বিরোধের সংঘর্ষের ঘটনা। কুমিল্লার দাউদকান্দিতে চাঁদা না পাওয়ায় কয়েকজন যুবক মিলে এক দম্পতিকে বিবস্ত্র করেছে এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। চলুন সত্য মিথ্যা জেনে আসি। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়। ভিডিওটির বেশিরভাগ অংশ ঝাপসা করা। এতে দেখা যায় 4 থেকে 5 জন যুবক একটি ঘরের ভেতরে এক পুরুষ ও এক নারীকে বিবস্ত্র করার চেষ্টা করছে। মোহাম্মদ সুমন নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ক্যাপশনে লেখা, কুমিল্লার দাউদকান্দিতে চাঁদা না পেয়ে দম্পতিকে বিবস্ত্র করার ভিডিও ভাইরাল। লক্ষাধিক ভিউ হওয়া এই পোস্টটির প্রায় 1000 খানেক কমেন্টের বেশিরভাগই নেতিবাচক। আরও কিছু অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়ানো হয়। এছাড়া আলামিন শিকদার, নুসরাত জাহান ফারিয়া নামে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়। বলা বাহুল্য, এর বেশিরভাগ কমেন্টেই মিথ্যা তথ্যে ভরা ও প্রচারণামূলক। ভিডিওটির কিছু কি ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে শাহিন আলম শাহিন নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একই ভিডিও পাওয়া যায়। এটি 2023 সালের গত 21 ডিসেম্বর প্রকাশিত। ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, এটি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার ঘটনা। এই তথ্যসূত্র গুগলে সার্চ করে দৈনিক আমাদের সময় পত্রিকার ওয়েবসাইটে 2023 সালের 23 ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, কুমিল্লার দাউদকান্দিতে টাকা না পেয়ে তরুণ তরুণীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন কয়েকজন যুবক। দাউদকান্দি থানার তৎকালীন ওসি জানান, ভিডিওটি দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকা থেকে ধারণ করা হয়েছে বলে তারা ধারণা করছেন। তবে ভুক্তভোগী তরুণ তরুণী ও অভিযুক্তদের পরিচয় সেই সময় তারা নিশ্চিত করতে পারেননি। একই প্রতিবেদনে কুমিল্লার তৎকালীন পুলিশ সুপারের বক্তব্য রয়েছে। তিনি বলেন, ভিডিওটি 2022 সালের ঘটনা। এছাড়া পুলিশ সুপার জানান, ভিকটিমের পরিচয় জানা না গেলেও অভিযুক্তদের সবাইকে শনাক্ত করা হয়েছে এবং যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2023 সালের 23 ডিসেম্বর জাতীয় দৈনিক যুগান্তর ও 22 ডিসেম্বরে দৈনিক সমকালে প্রকাশিত প্রতিবেদন থেকে ওই একই তথ্য পাওয়া যায়। সামগ্রিক দিক বিবেচনায় বলাই যায়,
অনেক আগের এই ভিডিওটি উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। আপনার ইউটিউব, ফেসবুক বা হোয়াটসঅ্যাপের সুরক্ষা নিয়ে কখনো ভেবেছেন কি? না ভাবলে এখনই ভাবনা শুরু করে দিন, না হলে হ্যাকারদের কবলে পড়ে আপনার হতে পারে অপূরণীয় ক্ষতি। হ্যাকিং দুই ধরনের, একটা হলো ইথিক্যাল হ্যাকিং, একটা আনইথিক্যাল হ্যাকিং। কারণ গুগল বা অন্যান্য যারা আছে তারা ইথিক্যাল হ্যাকিং করার জন্য তারা ইনভেস্ট করে। অন দ্য আদার হ্যান্ড আপনার আনইথিক্যাল হ্যাকিং হচ্ছে যেটা হচ্ছে আপনার কোনো টাকা আমি অন্যায়ভাবে নিতে চাই। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির যুগে আমরা যদি বিভিন্ন এআই অ্যালগরিদমের মাধ্যমে অনেকগুলো পারমুটেশন কম্বিনেশন চালাইতে পারি, আমরা কিন্তু ইজিলি আমরা সিকিউরিটি ব্রিচ করতে পারবো। তো সেই ক্ষেত্রে হ্যাকিং ইজ এ রিয়েলিটি, এটা সারা ওয়ার্ল্ডে হচ্ছে। এখন সেখান থেকে হাউ টু প্রোটেক্ট ইট। বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডেই একটা গ্রুপ আছে, তারা হচ্ছে বিভিন্নভাবে আপনার হ্যাকিং নর্মালি কিন্তু ইম্পসিবল। তাহলে কীভাবে পসিবল? আমি বিভিন্নভাবে আপনার গতিবিধি ট্র্যাক করে অনলাইনে আপনার পাসওয়ার্ড ব্রিচ করার চেষ্টা করব, আপনার পার্সোনাল ইনফরমেশন ব্রিচ করার চেষ্টা করব, এবং সেই ইনফরমেশনগুলো আমি ক্যাপচার করে আমি বিভিন্ন ধরনের অ্যাডভান্স এআই অ্যালগরিদম, দ্যাট ইজ কল আনইথিক্যাল ইউজ অফ এআই, দিয়ে আমি কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব। আমাদের করণীয় যেটা হচ্ছে, আমাকে অলওয়েজ ভিজিল্যান্ট থাকতে হবে। আমার কোনো ধরনের ওটিপি বা পাসওয়ার্ড, কোনো পার্সোনাল ইনফরমেশন আমি কারোর সাথে হোয়াটসঅ্যাপ, ইমো বা যে কোনো সোশ্যাল মিডিয়া আমি শেয়ার করব না, এবং এতে করে আমি নির্দিষ্ট টাইম পর পর আমার পাসওয়ার্ড চেঞ্জ করব। এবং আমাদের তো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, সো 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের কারণে আমি কখনো এটা শেয়ার করব না। আমাদের দেশে যেটা হয়, আমাদের বিভিন্ন গ্রুপ বিভিন্ন ধরনের প্রলোভন দেখায় বিভিন্ন, আপনার কাছে এত টাকা যাবে, আপনি এখন আমাকে এত টাকা দিলে এটা হবে, এ ধরনের বিভিন্ন ধরনের এই আপনার প্রলোভন দেখায়। সেখান থেকে আস্তে আস্তে আপনার সাথে বিভিন্ন কনভারসেশন করে আপনার পার্সোনাল ইনফরমেশন বা পাসওয়ার্ড বা ওটিপি সে কালেক্ট করে নেয়, এবং সেখান থেকে সে আসলে হ্যাকিংটা শুরু করে। আপনি আপনার অ্যাকাউন্ট, আপনার বিকাশ হোক, নগদ হোক, ব্যাংক অ্যাকাউন্ট হোক, যে কোনো কিছু, আপনি যখনই আনএক্সপেক্টেড কোনো ট্রানজ্যাকশন দেখবেন, ইমিডিয়েটলি আপনি আপনার কনসার্ন ব্যাংক বা মোবাইল সার্ভিসকে আপনি জানাবেন। তারা ওই মুহূর্তে আপনার অ্যাকাউন্ট লক করবে এবং আপনার অ্যাকাউন্টের সকল ট্রানজ্যাকশন সে বন্ধ করবে, এবং যেটা হয়ে গেছে সেটাকেও রিকভারি করার চেষ্টা করবে। তো একজন সচেতন ডিজিটাল সিটিজেন হিসেবে আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ব্যাংকিং যা আছে, বা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যা কিছু আছে, যখনই আপনি কোনো ধরনের অথরাইজড ট্রানজ্যাকশন বা অ্যাক্টিভিটি দেখবেন, সাথে সাথে এটাকে নোটিফাই করবেন এবং কনসার্ন অথরিটিকে জানাবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভিডিও নির্মাণ অনেকের কাছে এখনো নতুন বিষয়, তাই এর মাধ্যমে বানানো ভিডিওগুলো বেশিরভাগ সময় ব্যবহার করা হচ্ছে গুজব আর অপতথ্য ছড়াতে। এবার তেমনই একটি চেষ্টা দেখা গেল বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবালের বেলায়। সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হন। 24 মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। এরপর দ্রুত তাকে সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিতে শতভাগ ব্লক হয়েছে। চিকিৎসকরা তড়িঘড়ি করে তার হার্টে স্টেন্টিং করেন। এই ধরনের হার্ট অ্যাটাককে দ্য উইডো মেকার বলা হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়, যেখানে তামিমকে হাসপাতালের শয্যায় শুয়ে থাকতে দেখা যায়। ছবিটি তার বর্তমান শারীরিক অবস্থা বলে প্রচারিত হলেও অনুসন্ধানে জানা গেছে এটি বাস্তব নয়। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি। ফ্যাক্ট চেকিং বিশ্লেষণে দেখা যায় ছবির নিচে গ্রক লেখায় একটি জলছাপ রয়েছে। গ্রক হলো ইলন মাস্কের XAI এ তৈরি একটি এআই চ্যাটবট, যা বাস্তবসম্মত ছবি তৈরি করতে সক্ষম। এই চিহ্নটি ছবির এআই তৈরি হওয়া নিশ্চিত করে। এছাড়া ইন্ডিয়ান ক্রিকেট স্টেডিয়ামস নামের ফেসবুক পেজে ছবিটি প্রথম পোস্ট হয়।
এবং কিছু সময় পর ক্যাপশন সম্পাদনা করে উল্লেখ করা হয় যে এটি এআই দ্বারা তৈরি। এদিকে 25 মার্চ প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে জানা যায় তামিম এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন এবং শঙ্কা কমে যাচ্ছে। এ থেকে স্পষ্ট হয় যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি এবং এটি বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে। তাই এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আগে সোশ্যাল মিডিয়ায় যাচাই করা অত্যন্ত জরুরি। ফরিদপুরের বোয়ালমারীতে একটি সংঘর্ষের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে এটি হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর হামলা। তবে ঘটনা ভিন্ন। চলুন দর্শক ফ্যাক্ট চেকের মাধ্যমে জেনে আসি আসল ঘটনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কৃষি ব্যাংকের সামনে হিন্দুদের ওপর হামলার দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। বাংলাদেশ হিন্দু জেনোসাইড নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়, যেখানে দাবি করা হয় দুর্বৃত্তরা হিন্দুদের উপর হামলা করেছে। এছাড়া আরেকটি এক্স অ্যাকাউন্ট থেকেও একই ভিডিও প্রচার করা হয়, তবে সেখানে দাবি করা হয় যে মুসলিম সন্ত্রাসীরা হিন্দুদের উপর আক্রমণ করেছে। তবে ফ্যাক্ট চেক অনুসারে এই ভিডিওটি মূলত ফরিদপুরের বোয়ালমারী পৌর বাজারের পুকুরপাড় এলাকায় ঘটিত একটি সংঘর্ষের দৃশ্য। দুই যুবক পল্লব সরকার ও বিজয় সরকার এবং এক ভ্যান চালকের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে। এটি ধর্মীয় বা সাম্প্রদায়িক কোনো ইস্যুর সাথে সম্পর্কিত নয়। এই বিষয়ে অনুসন্ধানে সুমন খান 007 নামক ফেসবুক পেজে আলোচিত দাবিতে প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি 3 মার্চ আপলোড করা হয়েছিল এবং এর ক্যাপশনে কোনো বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি। তবে পরবর্তীতে এই ভিডিওটি ধর্মীয় প্রেক্ষাপটে তুলে ধরা হয়। ইন্টারনেট সার্চের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টিভির 4 মার্চের প্রতিবেদনে জানা যায় যে সংঘর্ষটি মূলত একটি সড়ক দুর্ঘটনা থেকে শুরু হয়েছিল। দুই যুবক পৌরসভায় ভোটার হতে গিয়ে একটি রড বোঝাই ভ্যানের সঙ্গে ধাক্কা খেলে এরপর হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই পক্ষই লোকজন নিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলে 5 জন আহত হন। এই সংঘর্ষে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নেয়। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হয়েছে। ইনকিলাব এবং banglanews24.com এ প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য নিশ্চিত হয়েছে। এতে স্পষ্ট হয়ে ওঠে যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার এই সংঘর্ষের ঘটনাকে ভুলভাবে সাম্প্রদায়িক রং মিশিয়ে হিন্দুদের উপর হামলা বলে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। লেবু, রসুন, আদা ও ভিনেগারের মিশ্রণ খেলে রক্তনালীর ব্লকেজ কেটে যায়, স্বাভাবিক হয় রক্ত চলাচল, ধারণা অনেকের। এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় পোস্টও দেখা যায়। দাবির সত্যতা কতটুকু? রক্তনালী পুরু বা শক্ত হয়ে ব্লক হওয়ার বিষয়টিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়। এটি এমন এক অবস্থা যেখানে চর্বি, কোলেস্টেরল এবং অন্যান্য পদার্থ দিয়ে ধমনীর দেয়ালে আস্তরণ তৈরি হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই আস্তরণ বড় হয়ে ধমনীকে শক্ত ও সংকুচিত করে দেয়। এর কারণে রক্ত প্রবাহ কমে যায়। এতে করে হার্ট অ্যাটাক ও শরীরের অঙ্গ প্রত্যঙ্গে দুর্বলতা অনুভবের মতো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। রক্তনালী পুরু বা শক্ত হয়ে ব্লক হয়ে যাওয়াকে অনেকে হৃদরোগ মনে করেন, তবে এটি শরীরের যে কোনো স্থানের ধমনীতে হতে পারে। এখানে আসলে এই চর্বি বা কোলেস্টেরলের এই পদার্থ অন্যান্য পদার্থগুলো মিলে এই ধমনীর ওয়ালে এক ধরনের আস্তরণ তৈরি করে। সময়ের সঙ্গে সঙ্গে এই আস্তরণটা আস্তে আস্তে পুরু বা শক্ত হয়ে একসময় রক্ত প্রবাহ আস্তে আস্তে বাধাগ্রস্ত হয় এবং একসময় বন্ধ হয়ে যায়। এটা যদি হার্টে হয় তাহলে
এটাকে আমরা বলি হার্ট অ্যাটাক, অথবা যদি শরীরের অন্য কোনো ধমনির গায়ে এটা হয় তখন সেই অংশটা দুর্বল হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হওয়ার কারণে এই সমস্যাগুলো দেখা দেয়। চিকিৎসকদের মতে রক্তনালী পুরু হওয়া থেকে পরিত্রাণ পেতে জীবনযাত্রায় পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে, যেমন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কায়িক পরিশ্রম ও ব্যায়াম। অনেক ক্ষেত্রে ওষুধ সেবন বা অস্ত্রোপচারের দরকার হয়। আসলে যারা এই ধরনের অসুস্থতায় ভুগছেন তারা আসলে প্রথম দিকে দেখা যায় যে তাদের ধমনির যে পুরুত্বটা অল্প পুরুত্ব থেকেই সমস্যাগুলো দেখা দেয়। যাদের অল্প পুরুত্ব যে ব্লকটা অল্প থাকে তারা যদি সঠিকভাবে ব্যায়াম করে, সকাল বিকাল হাঁটাহাঁটি করে এবং কায়িক পরিশ্রম করে এবং খাবারের ক্ষেত্রে যদি কিছু জিনিস মেনে চলে, যেমন শাকসবজি বেশি করে খাওয়া, ফলমূল বেশি করে খাওয়া, ভিটামিনযুক্ত খাবার খাওয়া, এবং যেগুলো রেড মিট যেমন হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস, এই ধরনের খাবারগুলো যদি কম মাত্রায় খায়, কোলেস্ট্রলযুক্ত খাবার যদি কম খায়, তাহলে আস্তে আস্তে এই পুরুত্বটাকে কমানো যায় এবং রক্ত প্রবাহ বাড়ানো যায় এবং হার্ট অ্যাটাকের যে ঝুঁকি এটাকে অনেক অংশে কমানো যায়। স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের প্রতিবেদনের তথ্য মতে উচ্চ কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ ও ধূমপানের কারণে অ্যাথেরোস্ক্লেরোসিসের ঝুঁকি বাড়ে। শস্য, লেবু, মটরশুঁটি, সবজি, ফল, বাদাম, বীজ, ফাইবার খেলে এর ঝুঁকি কমানো যায়। তবে প্রতিবেদনের কোথাও লেবু, রসুন, আদা ও ভিনেগারের মিশ্রণের কথা বলা হয়নি। চিকিৎসকরা বলছেন লেবু, আদা, রসুন এবং আপেল সিডার ভিনেগারের অনেকগুলো স্বাস্থ্য উপকারিতা আছে। এগুলো শরীরের কোলেস্টেরলের মাত্রা কমানো বা অ্যান্টিঅক্সিডেন্ট ঠিক রাখে। তবে এগুলোর মিশ্রণ রক্তনালীর ব্লকেজ খুলতে পারে না। এই যে আদার রস বা লেবুর রস অথবা ভিনেগার, এগুলো শরীরের কোলেস্ট্রল বা চর্বি কমানোর ক্ষেত্রে একটা ভূমিকা আছে, কিন্তু এগুলো যে আসলে রক্ত প্রবাহ বাধা হয়ে গেলে সেটাকে যে খুলে ফেলে বা এটাকে আবার প্রবাহিত করতে পারে, এটা আসলে সঠিক না। গাজায় ইসরায়েলের সাম্প্রতিক নির্বিচার হামলাকে কেন্দ্র করে আফগানিস্তান সরাসরি ফিলিস্তিনের পক্ষ নিয়ে যুদ্ধে নেমেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায় শত শত মানুষ অস্ত্র হাতে মরুভূমির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। আসলেই কি তাই? ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে বিশদ অনুসন্ধান চালায় দেশের খ্যাতনামা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায় এটি ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আফগানিস্তানের যুদ্ধে যোগদানের দৃশ্য নয়, বরং এটি ইয়েমেনের উপজাতিতে ঈদ আল নাসুর নামক একটি উৎসবের ভিডিও। এই বিষয়ে অনুসন্ধানে 2024 সালের 27 জুন তাহা মাতার নামের একটি ইউটিউব চ্যানেলে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম অনুসারে এটি ইয়েমেনের গুলাহ আজিব উপজাতির ঈদ আল নাসুর নামের এক উৎসবের ভিডিও। ভিডিওটির বিস্তারিত বিবরণ অনুযায়ী ঈদ আল নাসুর হল ইয়েমেনের একটি শতাব্দী প্রাচীন আদিবাসী ঐতিহ্য, যেখানে আমরান প্রদেশে গুলাহ আজিব গোত্র এবং আশপাশের গোত্রগুলো একত্রিত হয়ে শুভেচ্ছা বিনিময়, করমর্দন এবং পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার উদ্দেশ্যে মিলিত হয়। রনি আল দানমার্কি নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকেও 2024 সালের 23 অক্টোবর প্রকাশিত একটি পোস্টে এই ভিডিওকে ইয়েমেনের গুলাহ আজিব উপজাতির সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে। ইয়েমেনের স্থানীয় গণমাধ্যম খবর এজেন্সির একটি প্রতিবেদন থেকে জানা যায় ঈদ আল নাসুর একটি ঐতিহ্যবাহী উৎসব, যা প্রতি বছর জিলহজ মাসের 20 তারিখে ইয়েমেনের আমরান প্রদেশের গুলাহ আজিব উপজাতির সদস্যরা উদযাপন করে। এটি ইসলামী ক্যালেন্ডারের হজের সময়ের সঙ্গে সম্পর্কিত। ঈদ আল নাসুর উপলক্ষে গুলাহ আজিব, আইয়াল সারি, আল জাবাল এবং বিদা উপজাতির সদস্যরা একত্রিত হয়ে ঐতিহ্যবাহী অনুষ্ঠান পালন করে। এভাবে ইয়েমেনের একটি উৎসবের পুরনো ভিডিওকে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আফগানিস্তানের যুদ্ধে যোগদানের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। কান নিয়েছে চিলে।
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে। আসুন সোশ্যাল মিডিয়ার চিলের পেছনে দৌড় দেওয়ার আগে একটু যাচাই করে দেখি, কেউ যাতে আপনার আমার মাধ্যমে গুজব এবং অপতথ্য না ছড়াতে পারে, সেজন্য কোনো কন্টেন্ট শেয়ার করার আগে অন্তত একবার ভাবি বিষয়টি সত্যি তো। সবাই ভালো থাকবেন। আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।